রৌনকের হাসপাতালের কেবিনে নীরবতা বিরাজমান। তার এক পাশে বসে আছে তানিয়া, অন্য পাশে লাবি। কিন্তু এই মুহূর্তে কেউ কোনো কথা বলছে না। এমনকি রৌনক কথা বলা তো দূরের কথা, মুখ তুলে তানিয়া বা লাবিব দুজনের একজনের চোখের দিকেও তাকাচ্ছে না। রৌনক চোখ তুলে না তাকালেও তার দৃষ্টিতে থাকা একাকিত্ব ঠিক টের পাচ্ছে তানিয়া। সে জানে ভালোবাসার মানুষটা জীবনে না থাকলে কেমন লাগে। আর সেখানে এটা তো রৌনকের সাথে দ্বিতীয়বার ঘটছে। তানিয়া আন্দাজ করতে পারলেও হয়তো পুরোপুরি পারছে না। আজ দুপুরের পরপরই রৌনককে প্রাইভেট কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। সকালে এমার্জেন্সিভাবে কিছু টেস্ট করা হয়েছে তার, যার বেশিরভাগ রেজাল্টই চলে এসেছে। দু একটা রিপোর্ট যা আসা বাকি সেটাও রাতের মধ্যেই হাতে চলে আসবে বলে জানিয়েছে তার কর্তব্যরত ডাক্তাররা। সকালের রিপোর্টের সব নর্মাল আসার ফলেই তাকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত তার জ্ঞান ফিরে আসার ব্যাপারটা গোপন রাখা হয়েছে। বলাই বাহুল্য, তানিয়া, লাবিব, রৌনকের ডাক্তাররাও তাকে অ্যাটেন্ড করছে, নার্সরা বাদে অন্য কেউ জানে না তার জ্ঞান ফিরে এসেছে। রৌনকের অ্যাক্সিডেন্টটা যে আসলে অ্যাক্সিডেন্ট নয় সেটা বোঝার জন্য কাউকে খুব বেশি একটা ব্রেইন খাটানোর প্রয়োজন নেই। তাছাড়া নিজের বর্তমান জায়গাটা ধরে রাখার জন্যে জানা অজানা অগণিত শত্রু তৈরি হয়েছে রৌনকের। সেটা সে নিজেও খুব ভালো করেই জানে। এখনো পর্যন্ত তার জানা নেই এই কাজটা কার করা হতে পারে। তাই এক্ষুনি এই অজানা শত্রুকে সতর্ক করে দিতে চায় না সে। যে তার অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে নিশ্চয়ই চেয়েছে সে মরে যাক, কিন্তু যেহেতু সে এখনো মরে যায়নি, আইসিইউতে আছে, অর্থাৎ তাকে চিরতরে মেরে ফেলতে অন্য কোনো না কোনো স্টেপ অবশ্যই নিবে সে। যে একবার চেষ্টা করেছে সে আবারও কিছু না কিছু একটা করবেই। আপাতত সেসব চিন্তা করেই গতকাল লাবিবের ফোন কল পেয়ে তানিয়া যখন ফিরে এসেছিল তখনই ওদের দুজনকে জানিয়ে দিয়েছে তার জ্ঞান ফেরার কথাটা, যেন তার আদেশ ছাড়া অন্য কাউকে না জানানো হয়। এমনকি বাসায় কাউকে বলারও কোনো দরকার নেই। দিলারা জামান নিজেও এখনো জানে না তার ছেলের জ্ঞান ফিরে এসেছে। এই মুহূর্তে কাউকে ঠিকঠাক ভরসা করা উঠে পারছে না রৌনক। তবে প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকে যাদের ভরসা করতে বিশেষ কারণের প্রয়োজন হয় না। রৌনকের জীবনে সেই সব মানুষের তালিকাটা ছোট। সেই তালিকার শীর্ষে আছে চিত্রলেখা, কিন্তু এই মুহূর্তে সে চিত্রলেখার কথা ভাবতে চায় না। চিত্রলেখার কথা ভেবে নিজের ফোকাস হারাতে চায় না। তবে তার জীবনের সেই সব ভরসাযোগ্য মানুষের তালিকায় তানিয়া ও লাবিব আছে নিঃসন্দেহে। রৌনক কেবল হুকুম করেই খালাস। ওরা দুজনেই পরে বাকিটা সামলেছে। হাসপাতালে অথরিটিকে জানিয়ে ব্যাপারটা সামাল দেওয়া হয়েছে, কিন্তু গতকাল ওইটুকু কথা বলার পর আর কোনো কথা বলেনি রৌনক। কিচ্ছু বলেনি, চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আদেও ঘুমিয়েছিল কিনা সেটা সঠিক না তো তানিয়া বলতে পারবে, আর না লাবিব। তবে তার মানসিক অবস্থা বিবেচনা করে বাড়তি কোনো প্রশ্ন করেনি দুজনের একজনও। পরবর্তীতে লাবিবের কাছেই চিত্রলেখার মেইলের কথাটা জেনেছে তানিয়া। সব শুনে তানিয়া নিজেও আর কিছু বলার মতো খুঁজে পায়নি। কিন্তু কিছু কথা থাকে যা ফেলে রাখা যায় না, ফেলে রাখা উচিতও নয়। সেই কথা বলতেই আজ আবার ফিরে আসা তার। কিন্তু আসার পর থেকে রৌনককে থম ধরে বসে থাকতে দেখে দুজনের একজনেরও সাহস হয়নি মুখ ফুটে কিছু বলার। রৌনকের বেডের মাথার দিকটা অনেকখানি তুলে দেওয়া হয়েছে, ফলে আধো শোয়া অবস্থায় আছে সে। বলা যায় শুয়েও আছে আবার বসেও আছে। চোখ তার উপরের সিলিংকের দিকে, সাদা সিলিংকের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে। তাকে দেখলেই বোঝা যায় তার মস্তিষ্কের ভেতর এই মুহূর্তে রাজ্যের সকল চিন্তা ভাবনা চলছে, আর সেসব চিন্তা ভাবনার সবটাই যে চিত্রলেখা কেন্দ্রিক সেটা তানিয়া খুব ভালো করেই বুঝতে পারছে। রৌনকের দৃষ্টিতে চিত্রলেখার জন্যে সেই ভালোবাসা সে দেখেছে।
একবার সব কিছু হারিয়ে পাথর হয়ে যাওয়া মানুষটা আবার মোম হয়ে গিয়েছিল চিত্রলেখার স্পর্শে। সেই মানুষটাকেই ভালোবাসার মানুষকে হারিয়ে মাঝ নদীতে বৈঠা হারিয়ে ভেসে বেড়ানো নৌকার মতো লাগছে, যার গন্তব্য থাকলেও সেই গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছাবে সেটা তার জানা নেই। রৌনকের জীবনটাকে তানিয়ার দৃষ্টিতে এই মুহূর্তে বৈঠা হারানো সেই নৌকাটার মতোই লাগছে দেখতে। তানিয়া এসেছে 8:30টার দিকে, এখন প্রায় 9:30 বাজে। বলা যায় 1 ঘন্টা হতে চললো তারা তিনজন একইভাবে বসে আছে, কিন্তু একজন মানুষও একটা কথাও বলেনি এখনো পর্যন্ত। মূলত তানিয়া চেয়েছিল রৌনক নিজেই বলুক তার মন মস্তিষ্কের ভেতর কি চলছে। সেজন্যেই এতক্ষণ বসে থেকেও কিছু বলেনি, জিজ্ঞেস করেনি। তবে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তাকে, তাই বেশ লম্বা সময় চুপচাপ বসে থাকার পর এবারে তানিয়া নিজেই নীরবতা ভাঙার সিদ্ধান্ত নেয়। সেই ভাবনা থেকেই বলে, মা তোমার জন্য অনেক চিন্তা করছে রনক। আমার মনে হয় অন্তত মাকে জানানো উচিত তোমার জ্ঞান ফিরে এসেছে, তুমি সুস্থ আছো। তানিয়ার কথায় তৎক্ষণাৎই কিছু বলে না রৌনক, কেবল সিলিং থেকে চোখ নামিয়ে তানিয়ার মুখের দিকে তাকায়। যে তাকানোর মানে হচ্ছে সে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনবে না, সিদ্ধান্ত জানিয়েছে সেটাই হবে। একটু বোঝার চেষ্টা করো মা। তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে লাবিবের দিকে তাকায় রৌনক, তার দিকে হাত মেলে দিয়ে কমান্ডিং সুরে বলে, আমার ফোনটা দাও। সময় বিলম্ব না করে তৎক্ষণাৎই রৌনকের ফোনটা তার হাতের তালুতে রাখে লাবিব। কিছু একটা ঘাটাঘাটি করে ফোনটা তানিয়ার দিকে এগিয়ে ধরে সে। একবার জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে রৌনকের মুখের দিকে তাকিয়ে পরক্ষণেই হাত বাড়িয়ে রৌনকের ফোনটা নেয় সে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে তানিয়ার চোখের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়। চিত্রলেখার তাকে পাঠানো মেলটাই বের করে দিয়েছে রৌনক তানিয়াকে পড়তে। যদিও গতকাল লাবিবের মুখে সবটাই শুনেছে সে, তবুও নিজ চোখে মেলটা দেখে পড়ার পর তানিয়া বুঝতে পারছে না এই মুহূর্তে কি বলে সান্ত্বনা জানাবে সে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে রৌনকের মুখের দিকে তাকাতেই তানিয়ার মনে হয় এই মুহূর্তে তার সামনে ভেঙে চৌচির হয়ে যাওয়া একজন মানুষ বসে আছে, যার জীবনের প্রতি আর বিশেষ কোনো চাওয়া পাওয়া নেই। অবশ্য দুবার একই ঘটনার শিকার হবার পর, একই বেদনা রিপিট অনুভব করার পর যে কারোই ভেঙে পড়াটা, জীবনের প্রতি সকল চাহিদা মিটে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে রৌনক এখনো নিজেকে বেশ শক্তভাবেই ধরে রেখেছে। এমন পরিস্থিতিতেও নিজের ব্রেন খাটিয়ে কাজ করছে, বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ আগাচ্ছে, যা সে আর লাবিব ভাবতেও পারছে না। রৌনক তার চাইতে অনেক দূর বেশি ভেবে কাজ করছে। কে বলবে গতকাল পর্যন্ত এই মানুষটা কোমায় ছিল? তুমি সত্যি চিত্রলেখাকে খুঁজবে না? ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে একবার জানার চেষ্টা করবে না? তানিয়ার প্রশ্নে তৎক্ষণাৎ জবাব দেয় রৌনক, না। রনক, চিত্রলেখা ভালোবাসে তোমাকে, ও জানিয়েছে তোমাকে ভালোবাসার কথা। তুমি নিজেও ভালোবাসো ওকে, অন্তত নিজেদের ভালোবাসার জন্য একবার না হয়। যে নিজের ইচ্ছায় হারিয়ে যেতে চায় তাকে হাজার খুঁজেও লাভ নেই। যে স্বইচ্ছায় চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায়? যার মনটাকে আমি বেঁধে রাখতে পারলাম না তাকে দুনিয়ায় কোনো শিকল দিয়ে বেঁধে রাখতে পারবো না আমি ভাবি। আপাত দৃষ্টিতে মানুষটাকে বেঁধে রাখতে পারলেও তার মন সেটা কোনোভাবেই বেঁধে রাখতে পারবো না। যার মন আমার জন্য ভাঙে না তার থাকা না থাকাটা একই কথা। অ্যাক্সিডেন্টটায় আমি মরেও যেতে পারতাম, সবাই ধরেই নিয়েছিল আমি মরে গেছি। এমনকি কিছু কিছু চ্যানেল আমার মৃত্যুর খবরও করেছে। চিত্রলেখা নিশ্চয়ই দেশের বাইরে চলে যায়নি রাতারাতি। ইনফ্যাক্ট লাবিব খোঁজ নিয়েছে তো ও দেশের বাইরে যায়নি, অর্থাৎ দেশেই আছে। আর দেশের যে প্রান্তেই থাকুক না কেন, আমি কেমন আছি, কোন অবস্থায় আছি সেটা ওর অজানা নয়। আমার মৃত্যুর খবর যেহেতু ওকে ফিরিয়ে আনতে পারিনি, সো আমি আর জানতে চাই না ও কোথায় আছে, কেমন আছে। নিশ্চয়ই নিজের ভালো মন্দ বুঝেই গিয়েছে। ওকে ওর ভালোটা নিয়ে থাকতে দাও, আমি আর ওর জীবনের মন্দ হতে চাই না। এতগুলো কথা রৌনক সিলিংয়ের দিকে তাকিয়ে বলেছে। এবার চোখ নামিয়ে তানিয়ার দিকে তাকিয়ে আরও বলে, ওর ভালোবাসা যেহেতু ওকে আমার সঙ্গে বেঁধেই রাখতে পারলো না, এমন ভালোবাসার মানুষ কোনোটাই আমার চাই না। ও নিজের মতো করে ভালো থাকুক।
তানিয়া আরও কিছু বলতো, কিন্তু সে কিছু বলার আগেই লাবিবের ফোনটা বেজে ওঠে। প্যান্টের পকেট থেকে বাজতে থাকা ফোন বের করে স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে নিজেও ফোনটা রৌনকের দিকে তাক করে লাবিব বলে, লিখন এসেছে হয়তো, প্রতিদিনই তো আসে একবার করে আপনাকে দেখে ও খোঁজ খবর নিতে। চিত্রলেখাকে খুঁজে পেয়েছে কিনা বা কোনো ইনফরমেশন পেয়েছে কিনা এই আশাই। কিন্তু আজ কি বলবো ওকে আমি। লিখনের নাম শোনার সঙ্গে সঙ্গেই রৌনকের চোখ মুখের রং পাল্টে গেছে আগের চাইতে আরও খানিকটা। এমনিও যে তাকে খুব একটা ভালো দেখাচ্ছে জ্ঞান ফেরার পর থেকে তেমনটাও নয়, বরং চিত্রলেখার বিচ্ছেদে রৌনককে আর রৌনক মনে হচ্ছে না। সে জানে আজ না হয় কাল তাকে লিখনের মুখোমুখি আসতেই হবে, কিন্তু হয়তো এক্ষুনি লিখনকে ফেস করার জন্যে নিজেকে তৈরি করে উঠতে পারেনি। তবে সে পারুক আর না পারুক, যেটা হবার সেটা হবেই, তার করণীয়টাও তাকে করতে হবে। রৌনক চাইলেই লাবিবকে দিয়ে লিখনকে চিত্রলেখার চলে যাবার, তাকে ছেড়ে যাবার ব্যাপারটা জানাতে পারে, কিন্তু সেটা সে করবে না। নিজের দায়িত্ব রৌনক নিজেই পূরণ করতে বেশি পছন্দ করে। দায়িত্ব সেটা যত কঠিনই হোক মুখ ফিরিয়ে নিবে না সে, মুখ ফিরিয়ে নেওয়ার অভ্যেস নেই তার। কিছুক্ষণ চুপ করে থাকে রৌনক, জবাবের আশায় তার দিকে তাকিয়ে আছে লাবিব। মুখ তুলে লাবিবের দিকে তাকিয়ে বলে, নিয়ে আসো ওকে, আমি বলবো যা বলার, তোমাদের কারো কিছু বলতে হবে না। লিখনকে জানাবেন আপনার জ্ঞান ফিরেছে। ওর জানা উচিত আমার জ্ঞান ফিরেছে, এটা যেমন ওর জানা উচিত, তেমনি আরও কিছু কথা আছে যা লিখনের জানার অধিকার আছে। লাবিব কিছু বলে না, কেবল মাথা ঝাঁকায় সম্মতিতে। তারপর বেরিয়ে যায় লিখনকে নিয়ে আসতে। রৌনককে কেবিনে শিফট করে দিয়েছে যা অন্য ফ্লোরে, সেটা লিখন জানে না। সেজন্য হয়তো আইসিইউর ফ্লোরেই অপেক্ষা করছে। লিফটের দরজাটা আইসিইউর ফ্লোরে খুলতেই লাবিব দেখতে পায় আইসিইউর করিডোরের শুরুতে থাকা ওয়েটিং চেয়ারে বসে আছে লিখন। অন্যমনস্ক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে ছেলেটা। ভাই হিসেবে লিখনের অসহায়ত্ব বুঝতে তার থেকে শুনতে হবে না। এগিয়ে এসে লিখনের কাঁধে হাত রাখে লাবিব। এতে যেন সামান্য কেঁপে ওঠে লিখন। অবাক হয়েছে এমন দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকায় সে। তা দেখে লাবিব জিজ্ঞেস করে, চমকে গেলেন কেন? জবাব দেয় না লিখন, কেমন ফ্যালফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে কেবল। ইদানিং লিখনের সাথে এমনটা খুব হচ্ছে। আচমকা কেউ পেছন থেকে ডাকলেও মনে করে ওর আপা হয়তো ফিরে এসেছে। লাবিব বুঝতে পারে ওর অবস্থা, তাই আর কিছু জিজ্ঞেস করে না। লিখন কিছু বলার বা জিজ্ঞেস করার আগে লাবিব বলে, চলো আমার সাথে। উঠে দাঁড়াতে দাঁড়াতে লিখন জিজ্ঞেস করে, কোথায়? আর কোনো প্রশ্ন না করে লাবিবের পেছন পেছন লিফটে ওঠে লিখন। লিফটের দরজা বন্ধ হতেই ইংরেজি অ্যালফাবেট ভি লেখা বাটনটা চেপে দেয় লাবিব। সেটা দেখেই লিখন বুঝতে পারে তারা ভিআইপি ফ্লোরে যাচ্ছে। তৎক্ষণাৎই লিখন বুঝতে পারে নিশ্চয়ই রৌনকের জ্ঞান ফিরে এসেছে। আগেই বোঝা উচিত ছিল তার। এই কয়দিনে একবারও এসে লাবিবকে আইসিইউর বাইরে না পায়নি সে। আজ লাবিব ওখানে উপস্থিত ছিল না। রৌনকের সাথে ছায়ার মতো লেগে থাকা মানুষটা তো এমনি এমনি অনুপস্থিত ছিল না। বিলম্ব না করে লিখন জিজ্ঞেস করল, ওনার জ্ঞান ফিরে এসেছে তাই না? লাবিব কেবল এক মুহূর্তের জন্যে তাকায় লেখনের মুখের দিকে, কিন্তু কিছু বলে না। লাবিবকে চুপ করে থাকতে দেখে লিখন চুপ করে যায়, আর ঘাটায় না তাকে। লিফটটা ভিআইপি ফ্লোরে এসে থামলে বেরিয়ে করিডোর ধরে সামনের দিকে আগায় লাবিব। ঠিক তার থেকে এক কদম পেছনেই হাঁটছে লিখন। কিছুটা এগিয়ে যাবার পর একটা দরজার সামনে এসে লাবিব দাঁড়ালে পেছন থেকে লিখন জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো লাবিব ভাই? দরজার দিকে ইশারা করে লাবিব বলে, ভেতরে যাও, নিজের চোখে দেখো। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে
মাথা ঝাঁকাই লিখন। লাবিব দরজাটা ভেতরের দিকে ঠেলে দিলে পরে তার পিছন পিছন লিখনও ভেতরে প্রবেশ করে। কারো প্রবেশের শব্দে এদিকে তাকায় রৌনক। এক মুহূর্ত সময় লাগে লিখনের বুঝতে সে ভুল দেখেছে না ঠিক। রৌনককে বসা অবস্থায় দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচে বেচারা। বোনের দুশ্চিন্তায় নাওয়া খাওয়া বাদ হয়ে গিয়েছিল তার। রৌনকের জ্ঞান ফিরেছে দেখে খানিকটা নিশ্চিত হয় সে মনে মনে। এখন কেবল সময়ের ব্যাপার। রৌনক নিশ্চয়ই এতক্ষণে তার চিত্রলেখাকে খুঁজে বের করার জন্যে লোক লাগিয়ে দিয়েছে। কেউ কিছু বলার আগে লিখন দ্রুত কদমে এগিয়ে গিয়ে উপস্থিত তিনজনকে চমকে দিয়ে রৌনককে জড়িয়ে ধরে। এমনটা রৌনক নিজেও আশা করেনি। চিত্রলেখার সাথে তার বিয়ে হয়েছে, বছর হয়ে আসছে, কিন্তু লিখনের সাথে সে এখনো অতটা ফ্রি নয় যতটা সাধারণত শালা দুলাভাইরা হয়ে থাকে। রৌনক চেষ্টা করেনি তেমনটাও নয়। লিখন নিজেই কখনো পরিস্থিতির বাস্তবতা থেকে বেরিয়ে এসেছে, সেভাবে রৌনকের সাথে ফ্রি হতে পারেনি। তাদের আর্থিক অবস্থা এই দূরত্বের জন্য অনেকাংশে দায়ী বলা যায়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে লিখন কখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি রৌনকের সাথে। এটা যেমন সত্যি, তেমনি রৌনককে সে ভীষণ পছন্দ করে, এটাও সত্যি। লিখনের নিজের চোখে দেখা ওর বোনকে এই লোকটা ঠিক কতখানি ভালোবাসে, কতখানি কেয়ার করে। সব সময় ভাই বোনদের জন্য নিজের সবকিছু স্যাক্রিফাইস করা ওর বোনটার জীবনে আশীর্বাদ হয়েই এসেছে এই মানুষটা। এমন একজন মানুষকে পছন্দ না করে থাকে কিভাবে লিখন? বলাই বাহুল্য, লিখনের চাইতে চারু ও চয়নের সাথে রৌনকের সম্পর্ক অনেক বেশি স্বাভাবিক। রৌনককে জড়িয়ে ধরেই লিখন বলল, আলহামদুলিল্লাহ। আমরা কি ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? বাম হাতটা বিশেষ নাড়াতে পারছে না রৌনক। ওই হাতে ক্যানেলা করা, স্যালাইন ও মেডিসিন চলছে এখনো। মাথায় তার ইনজুরি আছে। ভাগ্যিস অ্যাক্সিডেন্টে হাত পা বা শরীরের অন্য কোনো হাড় ভাঙেনি। এমন একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরে আসাটাই মিরাক্কেল। যেভাবে রক্তে মাখামাখি হওয়া রৌনককে আনা হয়েছিল, ডাক্তাররা তার বেঁচে থাকার বা বাঁচার খুব একটা আশা রাখেননি। হায়াত আছে বলেই এখনো বেঁচে আছে সে। জ্ঞান ফিরেছে, কথা বলছে, নয়তো অন্য রকমও হতে পারতো ঘটনাটা। ক্যানেলার জন্য বাম হাতটা নাড়াতে পারছে না, তাই ডান হাত বাড়িয়ে লিখনের পিঠের উপর রাখে রৌনক। তাকে আশ্বস্ত করে বলে, আমি ঠিক আছি, ফিরে এসেছি। কয়েক সেকেন্ড বাদেই রৌনককে ছেড়ে দাঁড়ায় লিখন। কেউ কিছু বলছে না দেখে রৌনক নিজেই বলে, বসো লিখন। রৌনক টের পায় লিখন ভীষণ নার্ভাস। অবশ্য তাকে কারণ শুনতে হবে না, সে জানে লিখনের নার্ভাস হবার কারণ কি হতে পারে। তৎক্ষণাৎই কিছু বলে না সে, বরং কয়েক সেকেন্ড সময় দেয় লিখনকে খানিকটা স্বাভাবিক হতে। নার্ভাস ভঙ্গিতে একবার লাবিব আর একবার তানিয়ার দিকে তাকায় লিখন। রৌনক বুঝতে পারছে লিখন তাকে কিছু বলতে চায়। কি বলতে চাই, কার কথা বলতে চাই, সেসব প্রসঙ্গে কথা বলার আগে রৌনক লিখনকে জানায়, আমার জ্ঞান ফেরার বিষয়টা এখনো কেউ জানে না। রৌনকের কথা ঠিক ধরতে পারে না লিখন। সে যেন বুঝতে পারে, তাই সহজ করে লাবিব বলে, স্যারের জ্ঞান ফেরার ব্যাপারটা এখনও বাইরে কেউ জানে না, এমনকি বাসার কেউও না। আমরা এখানে উপস্থিত তিনজন ও স্যারের ডক্টর, নার্স সব মিলিয়ে আমরা গুটি কয়েকজন ছাড়া আর বাসের সব কেউই জানে না সেরকম। সবাই জানে কোমায় আছে, ওনার জ্ঞান ফেরেনি। কিন্তু কেন? লিখনের কণ্ঠে কৌতূহল। তাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে বলতে লাবিবি বলে, স্যারের অ্যাক্সিডেন্টটা আসলে অ্যাক্সিডেন্ট না, কেউ প্ল্যান করে করিয়েছে। আর সেই কেউটা কে সেটা জানা অবধি স্যার জ্ঞান ফেরার ব্যাপারটা আমাদের কয়েকজনের মধ্যেই থাকবে, কারণ সবাই জেনে গেলে আসল দোষীকে খুঁজে বের করাটা কঠিন হয়ে যাবে। এবার বুঝতে পেরে মাথা ঝাঁকায় লিখন। কিছুক্ষণ চুপ করে থাকে সে। চিত্রলেখার মিসিং এর কথা রৌনক জানে কিনা, লাবিব তাকে জানিয়েছে কিনা বুঝতে পারছে না। তবে সে রৌনককে যতটুকু চিনেছে এতদিনে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে নিশ্চয়ই সবার আগে তার চন্দ্রলেখাকে খুঁজেছে। আর এমনটা হয়ে থাকলে এতক্ষণে তার জানা হয়ে গেছে সব। এসি রুমে বসেও সামান্য মুখ ঘামছে লিখনের। নার্ভাসনেসের কারণে এমনটা হচ্ছে তা বুঝতে অসুবিধে হয় না রৌনকের। চিত্রলেখার বিষয়টা তুলবে কি তুলবে না ভাবতে ভাবতেই লাবিবের দিকে তাকায় লিখন। জিজ্ঞেস করে, জ্ঞান কখন ফিরল?
গতকাল রাত্রে। আবারও মাথা ঝাঁকায় লিখন। এতক্ষণে চিত্রলেখার খবর নিশ্চয়ই রৌনকের জানা হয়ে গেছে। এত সময় অজানা থাকার কথা নয়। লিখনকে দোনো বনোয় ভুগতে দেখে রৌনক নিজেই জিজ্ঞেস করে। কিছু বলতে চাও লিখন? সামনের দিকে মুখ তুলে রৌনকের দিকে তাকায় লিখন। সম্মতিতে মাথা ঝাঁকায়। রৌনক আন্দাজ করতে পারছে লিখন কি বলতে চায় তাকে, কিন্তু ও কিছু বলার আগে রৌনক নিজেই বলে। তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তৎক্ষণাৎই নিজের ফোনটা বাড়িয়ে ধরে রৌনক লিখনের দিকে। রৌনকের বাড়িয়ে ধরা ফোনটার দিকে তাকায় লিখন। তারপর একে একে রৌনক, লাবিব ও তানিয়ার মুখের দিকে তাকায়। ওদের প্রত্যেকের মুখভাব সিরিয়াস। কি দেখাতে চায় রৌনক তাকে ভাবে লিখন। তারপর এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয় সে। ফোন নিয়ে ফিরে এসে আগের চেয়ারটাতেই বসে পড়ে। চিত্রলেখার পাঠানো ইমেইলটা, সম্পূর্ণ মেইলটা পড়ে লিখন। একবার নয়, কয়েকবার করে পড়ে, বারবার পড়ে। যা পড়ছে তার ঠিক বা ভুল সেটা বোঝার জন্য কয়েকবার পড়েছে সে মেইলটা, কিন্তু যতবারই পড়েছে একই কথা লেখা সেখানে। কোথাও কোনো ভুল পড়ছে না, ভুল কিছু দেখছে না। যা লিখেছে চিত্রলেখা সেটা তার সামনেই আছে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকার পর লিখন মুখ তুলে রৌনকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। আপা নিজের ইচ্ছায় চলে গেছে? হ্যাঁ। জবাব দেয় রৌনক। তার কণ্ঠ শক্ত। বোঝা যায় এই জবাবটা দিতে তার কষ্ট হচ্ছে, তবুও এটাই সত্যি। কিন্তু আমার বোন কোনো কারণ ছাড়া এত বড় একটা কাজ কখনো করবে না। আপনি তো চিনেন তাকে, চিনেন না? কারণ যাই হয়ে থাকুক লিখন, সত্যি এটাই চিত্রলেখা নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে চলে গেছে। কেউ নিজের ইচ্ছায় কাউকে ছেড়ে যেতে না চাইলে পৃথিবীর এমন কোনো কারণ নেই তাকে বাধ্য করবে ছেড়ে চলে যেতে। ও নিজের ইচ্ছায় না গেলে কারো সেই ক্ষমতা নেই চিত্রলেখাকে বাধ্য করে আমাকে ছেড়ে যেতে, স্বার্থপরের মতো। রৌনককে কথা শেষ করতে না দিয়ে লিখন বলে। আমার বোন স্বার্থপর না। মেকি হাসে রৌনক। তার এই হাসি যে নিজেকেই কটাক্ষ করে হাসা তা তাকে দেখলেই বোঝা যায়। তার হাসিতে কোনো প্রাণ নেই। ঠোঁটের কোণায় হাসির রেখা দেখা গেলেও চোখ জুড়ে তার রাজ্যের বিষণ্ণতা আর একাকিত্বের ভার। স্বার্থপর যদি নাই হতো আমাকে বাদ দাও, অন্তত তোমাদের জন্য থেকে যেত। আমার কথা না ভাবলেও তোমাদের কথা ভাবতো। ওর পেছনে তোমাদের কি হবে সেটা ভাবতো, কিন্তু ভাবিনি, শুধু নিজের কথা ভেবেছে। স্বার্থপর কোথাকার। আপা জানে আপনি কখনো আমাদের ফেলবেন না, এতখানি ভরসা বিশ্বাস করে আমার বোন আপনাকে এতখানি আমার বোন ভালোবাসে। ও আমাকে ভালোবাসে না। এই ভরসা, বিশ্বাস, ভালোবাসা আমার চাই না, যা ওকে আমার সঙ্গে বেঁধে রাখতে পারে না। আমার ভালোর জন্য চলে গিয়ে থাকলেও এই ভালো আমার চাই না। আমি শুধু ওকে চেয়েছি, ওকে ছাড়া কিচ্ছু চাইনি, কিন্তু ও। থেমে যায় রৌনক। আচমকাই মাথায় একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করে সে। ডান হাত বাড়িয়ে নিজের মাথাটা শক্ত করে ধরলে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসে লাবিব। বলে, প্লিজ আপনি উত্তেজিত হবেন না। তানিয়া লিখনও এগিয়ে এসেছে রৌনকের কাছাকাছি। লিখন বলে, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। ব্যথাটা সামান্য সহনীয় হলে মাথা ছেড়ে দিয়ে রৌনক বাধা দিয়ে বলে, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। কিছুক্ষণ চুপ করে থাকার পর রৌনক বলতে শুরু করলে তাকে আগেই বাধা দিয়ে এতক্ষণে তানিয়া বলে, আপাতত থাক না রনক, এসব কথা তো পরেও বলা যাবে। যাবে, কিন্তু পরের জন্য আমি কিছু ফেলে রাখতে চাই না। তাছাড়া নিজের বোনের ব্যাপারে জানার অধিকার লিখনের আছে। আমি ওর থেকে অন্তত কিছু আড়াল করতে চাই না। লিখনের মুখের দিকে তাকিয়ে রৌনক আরো বলে, আমার জ্ঞান ফেরা ও চিত্রলেখার এভাবে চলে যাওয়া, আপাতত দুটো বিষয় আমরা কাউকে জানাবো না। সবাই যেমন জানছে আপাতত সব এমনই থাকবে। সবাইকে জানিয়ে দেওয়া হবে আমার এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তাররা বলতে পারছে না কবে কখন আমি কোমা থেকে ফিরবো। ইনফ্যাক্ট আমার জ্ঞান ফেরার চান্স কম। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আগামীকাল মাকে ডাক্তার নিজেই এই কথা জানাবেন। জ্ঞান ফেরা ছাড়া আর কোনো মেজর সমস্যা না থাকায় আইসিইউর কেয়ার সহই আমাকে কেবিনে শিফট করা হয়েছে। আর চিত্রলেখার খবর সবাই যেমন জানে তেমনই জানবে। সবাই যেমন আইডিয়া করছে হয়তো কিডন্যাপ হয়েছে, সেটা তেমনই থাকবে। আমাদের দিক থেকে কোনো ধরনের কনফার্মেশন যাবে না, অন্তত আবার অ্যাক্সিডেন্টের জন্য যে বা যারা দায়ী তারা সামনে না আসা পর্যন্ত। রৌনকের কথায় সম্মতিতে তিনজনই মাথা ঝাঁকায়। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর লিখন বলে,
আমি আজ আসি, তাহলে কাল আবার আসবো। খালাকে বলো চিন্তা করতে না, আমি আছি। মাথা ঝাঁকায় লিখন। একটা প্রশ্ন করার ছিল তার রৌনককে, কিন্তু কিছুক্ষণ আগেই তাকে উত্তেজিত হতে দেখে প্রশ্নটা করার সাহস পাচ্ছে না। তা বুঝতে পেরে রৌনক নিজেই বলে। যা বলতে চাও বলে ফেলো। এক মুহূর্ত চুপ থেকে লিখন জিজ্ঞেস করে, আপনি সত্যি আপাকে খুঁজবেন না? না, ওকে আমি খুঁজবো না। কেন? কারণ ও চায় না আমি ওকে খুঁজে বের করি। যদি ও চাইতো তাহলে আমাকে ইমেলটা পাঠাতো না। ও ভালো করে জানে ও কোথায় আছে, কোন অবস্থায় আছে, কেমন আছে। না জানা পর্যন্ত আমি থামবো না। জমিন ফুঁড়ে হলেও ওকে খুঁজে বের করতাম, কিন্তু ও নিজেই চায় না আমি ওকে খুঁজে বের করি। আর সেজন্যই আমাকে ইমেল করেছে যেন আমি ওকে না খুঁজি, ওকে ভুলে যাই। ওর জন্য আমাকে ভুলে যাওয়াটা অনেক সহজ। আর কিছু বলে না লিখন। তবে রৌনক নিজেই আরো বলে, তবে ও যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, এখন ও আমার ওয়াইফ। আমি হয়তো কখনো মুখ খুলে সেভাবে বলিনি তোমাদের। চিত্রলেখা একা আমার জীবনে আসেনি, ওর সঙ্গে তোমরাও এসেছো। তোমরাও আমার জীবনের অনেক বড় একটা অংশ। চিত্রলেখা আমাকে ছেড়ে চলে গেলেও আমি কখনো তোমাদের ছাড়বো না। ভেবো না তোমার বোন বলে গেছে সেজন্য বলছি। যেদিন তোমার বোন আমার জীবনে এসেছে সেদিন থেকে তোমরাও আমার জীবনের সাথে জড়িয়ে গেছো। তোমরা চাও বা না চাও, তোমাদের প্রতি আমি আমার দায়িত্ব সব সময় পালন করব। আর তোমরা কেবল আমার জন্য দায়িত্ব না, আমার পরিবার, আমার জীবনের অংশ। তোমার বোন না থাকলেও আমি আছি লিখন। তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে, আই প্রমিস। রৌনকের এই সহজ স্বীকারোক্তিতে লিখনের ঠোঁট সামান্য হাসলেও চোখ হাসে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লিখন, ছোট্ট করে বলে। আজ আসছি। সম্মতিতে মাথা ঝাঁকায় রৌনক। তানিয়া নিজেও বাসায় যাবে, অনেকটা দেরি হয়ে গেছে তার। তাই লিখনের সঙ্গে সঙ্গেই চেয়ার ছেড়ে উঠে তানিয়া বলে, আমিও আজকের মতো আসছি। চলো লিখন, পথে তোমাকে নামিয়ে দিব। তানিয়া রৌনকদের বাসায় ওঠেনি, ওই বাড়িতে উঠতে মন সায় দেয়নি তার। যদিও দিলারা জামানের জন্য কয়েকবার যাওয়া হয়েছে, আপাতত থাকছে সে ধানমন্ডিতে। লিখন আপত্তি করার চেষ্টা করলেও তানিয়া শোনে না তার আপত্তি। ওরা দুজনে বেরিয়ে যাবার জন্যে দরজার দিকে কদম বাড়াবে, এমন সময় লিখনকে থামিয়ে দিয়ে রৌনক বলে, চিন্তা করো না লিখন, তোমার আপা যেখানেই আছে ভালো আছে। শব্দহীন কয়েক মুহূর্ত রৌনকের মুখের দিকে তাকিয়ে থাকে লিখন, কিন্তু মুখে কিছু বলে না। কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে বেচারা। বুক চিরে একটা মস্ত বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়, যা সে চেপে যায়। নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে রিপা। চিত্রলেখার এভাবে আচমকা গায়েব হয়ে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। কেন যেন রিপার বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। সব দেখে যেমন সহজ মনে হচ্ছে, আসলে সব এতটাও সহজ নয়। এই বিষয়ে নিজের বোনকে কোনোভাবেই পুরোপুরি ভরসা করতে পারছে না সে। রিপার কাছে কোনো ধরনের প্রমাণ না থাকলেও সে শতভাগ নিশ্চিন্ত চিত্রলেখার এভাবে গায়েব হয়ে যাবার পেছনে কোনো না কোনোভাবে সাবা দায়ী। রৌনকের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, অথচ সাবার যতখানি ন্যাকা কান্না করার কথা সেই তুলনায় যথেষ্ট শান্ত সে। যেদিন রৌনকের অ্যাক্সিডেন্ট হলো আর চিত্রলেখা গায়েব হলো, সেদিন থেকেই সাবাকে সন্দেহ রিপার, কিন্তু নিজের সন্দেহ প্রকাশ করতে পারছে না সে। লিখনের মুখের দিকে তাকাতে পারছে না সে। প্রিয় মানুষটার অসহায় মুখের দিকে তাকালে তার নিজেরই কষ্টে মুখ চিরে যাচ্ছে। কিছু করতে না পারায় আরো বেশি খারাপ লাগছে রিপার। যদি তার সন্দেহ সত্যি হয়, শেষমেশ যদি এটাই বের হয় চিত্রলেখার গায়েব হবার পেছনে সাবার হাত আছে, তখন লিখনকে কিভাবে মুখ দেখাবে সেই ভয়ে এখন থেকেই গলা বুক শুকিয়ে আসছে রিপার। একদিন না একদিন তো লিখন জানবেই সাবার কথা, তখন কি করবে রিপা? রৌনক ও চিত্রলেখার বিয়ের প্রায় বছর হয়ে আসছে, এতগুলো দিনেও সবার ইন্টেনশনের কথা কিছুই লিখনকে জানায়নি রিপা। সাবা মানুষ হিসেবে খুব একটা ভালো নয়, সেটা জেনেও নিজেরই আপন বোনের খারাপ দিক মুখ ফুটে বলতে পারেনি লিখনকে রিপা।
যতই দুই বোন একে অপরের থেকে ভিন্ন হোক, দুজনের সম্পর্ক খুব একটা ভালো না হলেও দিন শেষে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই বোন ওরা। চিত্রলেখার বিয়ের পর থেকে বেশ কয়েকবার লিখনের কাছে সাবার কথা বলতে চেয়েছে রিপা, কিন্তু শেষমেশ আর বলতে পারেনি। এদিকে সপ্তাহ হয়ে গেছে চিত্রলেখার কোনো খবর নেই। সে কোথায় আছে, কেমন আছে ভেবে ভেবেই অস্থিরতা বাড়ছে রিপার। আজকাল সে না তো ঠিকঠাক ক্লাস করতে পারছে, আর না অন্য কোনো কাজে মন দিতে পারছে। ভাগ্যিস লিখন নিজে ব্যস্ত, বেশিরভাগ সময় অন্য মনস্ক থাকছে। তা না হলে ঠিকই ধরে ফেলতো সে তার থেকে কিছু লুকাচ্ছে। তবে এখন না হোক, অন্য কোনো সময় লিখনকে তার সব জানাতে হবে। এসব ভেবে ভেবেই রিপার বারবার নিঃশ্বাস আটকে আছে। নিজের ঘরে বেশ কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করার পর থম ধরে দাঁড়ায় রিপা। এভাবে হাতে হাত রেখে বসে থাকতে পারবে না সে। রিপা তার ছেড়ে রাখা চুলগুলো হাত খোপা করতে করতে নিজ ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে এসেই দেখে ময়না কাজ করছে। ময়নার কাছাকাছি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপু কোথায় রে? বড় আপু তো ওনার ঘরে আছে। আচ্ছা। এক মুহূর্ত দাঁড়ায় না রিপা, হাঁটা ধরে সাবার ঘরের দিকে। সাবার ঘরের দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করতেই রিপা দেখে সাবা তার ঘরের একটা আরামদায়ক চেয়ারে বসে আছে। তার ম্যানিকিওর ও প্যাডিকিওর চলছে। পার্লার থেকে দুটো মেয়ে এসেছে। রিপার বাবার অঢেল টাকা পয়সার আসল অপচয়টা সাবাই করে। দুই বোনের মধ্যে সাবাকে দেখলেই বোঝা যায় ধনির দুলালি সে। রিপা টাকা খরচ করে না তেমন নয়, কিন্তু অপচয় করে না সে। রিপাকে নিচের ঘরে দেখে সাবা কিছু বলার আগে রিপা পার্লার থেকে আসা মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, আপনারা একটু বাইরে গিয়ে বসুন। পার্লারের মেয়ে দুটো একবার রিপার মুখের দিকে তাকায়, আর একবার সাবার মুখের দিকে। কি করবে বুঝতে পারছে না। মেয়ে দুটো উঠে যাবার আগে সাবা তার বাজখাই কণ্ঠে চেঁচিয়ে ওঠে, এসব কি হচ্ছে রিপা? দেখতে পাচ্ছিস না আমার ম্যানিকিউর প্যাডিকিউর চলছে? দেখতে পাচ্ছি আপু, কিন্তু 10 মিনিটের একটা ব্রেকে তুমি নিতেই পারো। ওনারাও সামান্য চা নাস্তা করে নিক। ওদেরকে এখানে চা নাস্তা করতে ডাকা হয়নি। তোমার সাথে আমার কিছু কথা আছে আপু। সেটা পরেও বলা যাবে, এখন আমি ব্যস্ত। আমার জানা মতে আজকে কোনো বিশেষ কোনো পার্টি নেই যে তুমি তোমার এক্ষুনি ম্যানিকিউর করতে হবে। আজ নেই তা ঠিক, তবে জলদি পার্টি হবে। তাছাড়া কাল আমি রৌনককে দেখতে যাচ্ছি, তাই এক্ষুনি ম্যানিকিউর প্যাডিকিউর করাটা ইম্পর্ট্যান্ট। সামান্য ব্যঙ্গ করে হাসে রিপা। আসলে হাসতে চায় না, কিন্তু নিজের বোনের মুখের কথা শুনে আর না হেসে পারে না। সাবাকে ব্যঙ্গ করেই রিপা বলে, আইসিইউতে থাকা একজন মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, কোথায় বাঁচে না বেঁচে থাকা মানুষকে দেখতে যাওয়ার জন্য তোমার ম্যানিকিউর করাটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো ভুলে গেছো রনক ভাইয়ের এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরেনি? ফিরে আসবে। বাংলাদেশের সবচাইতে ভালো হাসপাতালে আছে, বড় বড় সব ডাক্তাররা ওর চিকিৎসা করছে। তাছাড়া আন্টি বলেছে। নিজের কথা শেষ করে না সাবা। বাইরের দুটো মেয়ের উপস্থিতিতে পার্সোনাল কথা বলতে চায় না সে, তাই এবারে বাধ্য হয়েই মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুইজন বাইরে গিয়ে দাঁড়াও। সাবা বলার সঙ্গে সঙ্গেই মেয়ে দুটো উঠে রুমের বাইরে চলে যায়। এতক্ষণে ওদের বোঝা হয়ে গেছে সাবা ভীষণ রকম বেয়াদব ধরনের মেয়ে, তাই সময় বিলম্ব করে না। ওরা বেরিয়ে যেতেই সাবা বলে, আন্টি আমাকে বলেছে রৌনকের জ্ঞান ফিরলেই উনি একটা গ্র্যান্ড পার্টি অর্গানাইজ করবেন, আর সেই পার্টিতে আমারও রৌনকের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবেন। আর ইউ ম্যাড আপু? একটা মানুষ আইসিইউতে আছে, বাঁচে না মরে এরই কোনো ঠিক ঠিকানা নেই, আর তুমি বিয়ের কথা ভাবছো? অ্যান্ড ফার্স্ট ইউ কাইন্ড ইনফরমেশন, রনক ভাই বিবাহিত। খুব দাম্ভিকের সাথে সাবা বলে, ওই ছোট লোকটা চলে গেছে। আপু এই মুহূর্তে আমি ব্যস্ত রিপা, তোর জরুরি কিছু বলার থাকলে বল, নয়তো বিদায় হ। তোকে দেওয়ার মতো ফালতু সময় নেই আমার হাতে।
এক মুহূর্ত সময় নিয়ে বড় বড় করে দুবার নিঃশ্বাস নিয়ে ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে রিপা। আসলেই এখন অন্য কথার চাইতে সে সেজন্য এসেছে, সেই কথাটা বলা বেশি জরুরি। তাই এবারে তার দেরি না করে রিপা জিজ্ঞেস করে, চিত্রলেখা আপা কোথায় আছে আপু? কি? চিত্রলেখা আপা কোথায়? সেটা আমি কিভাবে বলবো? ওই ছোটলোক মেয়েটার কথা তো আমার জানার কথা নয়। তুমি প্লিজ বারবার একটা মানুষকে এভাবে অপদস্থ করতে পারো না। সে মোটেও ছোট লোক নাই। টাকা পয়সা না থাকলেও কেউ ছোট লোক হয়ে যায় না। মানুষ ছোট লোক হয় বোধ বুদ্ধির অভাবে। তাছাড়া ভুলে যেও না, সে রনক ভাইয়ের স্ত্রী, বিজনেস টাইকুন দা রনক জামানের স্ত্রী। তোমার বাবারও অত টাকার মালিক না একা রনক জামান যতটা টাকার সম্পত্তির মালিক। সেই মানুষটার বউকে তুমি কথায় কথায় ছোট লোক বলতে পারো না। পারি, 1000 বার পারি। ওই মেয়ে একটা ছোট লোক। আমার বাসার কাজের লোক হবার যোগ্যতাও এই ফকিরনি বাচ্চাটার নেই। তাছাড়া আমি জানি তো তুই কেন বারবার ওই ছোট লোকটার কথা বলছিস। ছি রিপা, তোমার রুচি এত খারাপ আমার জানা ছিল না। আমার বোন হয়ে তুই ওই ছোট লোকটার ভাইয়ের সাথে প্রেম করছিস কিভাবে? যার না আছে ফ্যামিলি স্ট্যাটাস আর কোনো পরিচয়। এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করতে রুচিতে আটকালো না তোর? অমন অবস্থায় ফকিরনির দিকে আমি তাকাইও না। আর তুই আমার বোন হয়ে ওই ভিখারিটার সাথে প্রেম করছিস কিভাবে? ইনাফ আপু, তোমার মুখে ওকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। আমিও তোর সাথে কথা বলতে চাই না। গেট লস্ট। চলে যাব, তার আগে আমার প্রশ্নের জবাবটা দাও। চিত্রলেখা আপা কোথায় আছে? জানি না, আর জেনে থাকলেও তোকে বলতাম না। আমি জানি তুমি জানো আপা কোথায় আছে। রনক ভাইয়ের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, মানুষটা মরতে মরতে ফিরে এসেছে। আদৌ বাঁচে কিনা সেটাই ডাক্তাররা এখনো কিছু বলতে পারছে না। অথচ এমন সময় আপা নেই যে মানুষটার সবসময় সবার আগে ছায়ার মতন সবসময় রনক ভাইয়ের সাথে পাশে থাকার কথা, সেই মানুষটাই এমনভাবে গায়েব হয়ে গেছে যেন সে কোথাও ছিলই না। আমি 100% শিওর এর পেছনে তোমার হাত আছে। রনক ভাইয়ের জ্ঞান ফিরে আসার আগে ভালোই বলে দাও আপা কোথায় আছে, তাকে মুক্ত করে দাও। নয়তো কি করবি তুই? কি করার ক্ষমতা আছে তোর শুনি? আমার হয়তো কোনো ক্ষমতা নেই, কিন্তু রনক ভাইয়ের ক্ষমতা সম্পর্কে তোমার নিজেও আইডিয়া আছে। ওনার জ্ঞান ফেরার পর যখন দেখবে তুমি ওনার বউকে আটকে রেখেছো বা কোনো ধরনের কষ্ট দিয়েছো, তোমাকে শেষ করার আগে একবারও ভাববে না তিনি। আপাকে এতখানি ভালোবাসে রনক ভাই, আপার জন্য তোমাকে শেষ করতে দুবারও ভাববে না তিনি। তাই তোমায় ভালোর জন্যই বলছি, আপাকে ছেড়ে দাও, আপার কোনো ক্ষতি করো না। রিপার কথা শুনে শরীর জুড়ে রাগে আগুন ধরে যায় সাবার। দাঁতে দাঁত চেপে সাবা বলে, আমি জানি না ওই মেয়েটা কোথায় আছে। আমি ওকে সরিয়ে থাকলে এতদিনে ওর লাশ পাওয়া যেত। আমি ওকে গায়েব করে থাকলে তৎক্ষণাৎই মেরে ফেলতাম। গায়েব করে কোথাও বাঁচিয়ে রাখতাম না। আপু, বললাম তো আমি কিছুই জানি না। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা রিপা, জাস্ট গেট আউট। চলে যাচ্ছি, কিন্তু আবারও বলছি, কোনোভাবে তুমি চিত্রলেখা আপার গায়েব হওয়ার সাথে জড়িত থাকলে আপাকে মুক্ত করে দাও রনক ভাইয়ের জ্ঞান ফিরে আসার আগে, নইলে এর ওপর কি হবে সেটা নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো। রনক ভাইয়ের রাগ সম্পর্কে আইডিয়া আছে তোমার। তুমি জানো সে কি করতে পারে আর কি করার ক্ষমতা রাখে। সাবা খুব ভালো করেই জানে রৌনক রেগে গেলে ঠিক কতখানি ভয়ঙ্কর হতে পারে। সেদিনের কথা এখনো মনে আছে তার। রৌনককে চুমু খাওয়ার চেষ্টা করেছিল বলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে দুইবার ভাবেনি সে। কিন্তু চিত্রলেখার গায়েব হয়েছে রৌনকের জ্ঞান ফেরার পর। সে যখন এই কথা জানবে তখন কি করবে সেটা সাবা নিজেও ভাবতে পারছে না। কিছু কথা আছে যা রৌনক জানতে পারলে সত্যি সত্যি ভয়ঙ্কর কাণ্ড সে ঘটাবে। আমি জানি না ওই মেয়েটা কোথায় আছে। এসবের পেছনে আমার কোনো হাত নেই।
আমি জানি না, জানি না, জানি না। চেঁচিয়ে ওঠে সাবা। রিপা বোনের রিয়াকশন দেখে বলে, তুমি খারাপ হলেও আমি তোমার বোন। তোমার আমার জন্যই, ভালোর জন্যই, ভালোই চাই। সেই জন্যই বলছি, সময় থাকতে নিজের ভুল শুধরে নাও। পরে আমায় বলো না আমি তোমাকে ওয়ার্ন করিনি। কারণ চিত্রলেখা আপার কিছু হলে এর পেছনে যে যারা দায়ী রনক ভাই তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে কুকুরের মতন মারবে। সাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় রিপা। পেছনে রাগে ফোঁসফোঁস করতে থাকা সাবা হাতের কাছে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে মারছে মেঝেতে। সেই সঙ্গে চেঁচিয়ে বলছে, আমি জানি না কিছুই। রৌনক, 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 রৌনক শুধু আমার। নিজের ঘরেই পড়ার টেবিলে বসে বইয়ে মুখ গুজে রেখেছে রিপা, কিন্তু পড়ার তার মন নেই। সন্ধ্যার পর হওয়া বোনের সাথে কথাগুলোই বারবার মস্তিষ্কের ভেতর ঘুরপাক খাচ্ছে। সাবার রিয়াকশন দেখে কিছুতেই নিশ্চিত হতে পারছে না সে আসলেই চিত্রলেখার গায়েব হওয়ার পেছনে দায়ী কিনা। তবে কোনোভাবে সাবা দায়ী হয়ে থাকলে রৌনকের জ্ঞান ফেরার পর যে তার কপালে কঠিন দুর্গতি আছে, আবার যদি সত্যি সাবা দায়ী না হয়ে থাকে তাহলে কি উপায় হবে? সাবা নিজেও জানে রৌনক কতখানি ভয়ঙ্কর হতে পারে। জেনে বুঝে চিত্রলেখার কোনো ক্ষতি করার মতো এত বড় একটা রিস্ক সাবা নিবে বলে রিপারও মনে হয় না। কিন্তু সাবা যদি কিছু নাই করে থাকে তাহলে চিত্রলেখা কোথায়? কে বা কারা দায়ী চিত্রলেখার গায়েব হওয়ার জন্য? এমন হাজারটা ভাবনা ভাবতে ব্যস্ত রিপার ভাবনায় ছেদ পড়ে বিছানার উপর পড়ে থাকা তার মোবাইল ফোনটা বেজে ওঠায়। চেয়ারে বসে থেকেই ঘাড় ঘুরিয়ে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকায় সময় দেখে নিতে। 11টার উপরে বাজে। ফোন হাতে নিতেই চেয়ার ছেড়ে বিছানার কাছাকাছি এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে নিতেই দেখে লিখনের নাম ভাসছে স্ক্রিনে। এই কয়দিনে লিখনের সাথে খুব কমই কথা হয়েছে তার। লিখন মুখ ফুটে সব না বললেও রিপা বুঝতে পারে তার মনের অবস্থা, তাই ইচ্ছে করেই খাটায়নি তাকে, বরং সময় দিচ্ছে। রিপা জানে তার কিছু জিজ্ঞাসা করা লাগবে না, সময় মতো লিখন নিজেই তার কাছে আসবে। সময় বিলম্ব না করে দ্রুত কলটা রিসিভ করে কানে তোলে সে, কিন্তু কিছু বলার সুযোগ পায় না। রিপা কিছু জিজ্ঞেস করার আগে লিখন জিজ্ঞেস করে, তুমি কি ঘুমাচ্ছ? না। লিখন আর কিছু বলে না। লাইনের অন্য পাশে নিস্তব্ধতায় রিপা নিচেই জিজ্ঞেস করে, তুমি কি আমার বাসার নিচে আসবে? তুমি কিভাবে জানলে? আমি আসছি। তুমি একটু রাস্তার মাথায় দাঁড়িয়ে একটু এগিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লাইন কেটে দিয়েই সঙ্গে সঙ্গে পড়ার টেবিলের চেয়ারের উপরে রাখা স্কার্ফটা গলায় জড়িয়ে নিয়ে ঘর থেকে বের হয় রিপা। ড্রয়িং রুমে এসে দেখে কেউ নেই। তখন বেরিয়ে গেলে কেউ টেরও পাবে না, কিন্তু ইচ্ছে করেই বের হয়নি রিপা। রান্নাঘরে কেউ আছে কিনা দেখতে এগিয়ে যায়। ঘুমানোর আগে কিচেনে পরিষ্কার কাজে ব্যস্ত ময়নাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে রিপা বলে, এসব রাখো, আমার সাথে চলো তো। কই জামু এই রাইত কইরা আপু? গেলেই দেখতে পাবি। চুপচাপ চল আমার সাথে। ময়নাকে নিয়ে নিচে নেমে যেতে যেতে অনলাইনে কিছু একটা অর্ডার করে দেয় রিপা। লিফট থেকে নেমে মেইন গেটের কাছে এসে দাঁড়ায় ওরা দুজনে। রিপা একবার এদিক সেদিক দেখে নিয়ে ময়নাকে বলে, এখানে দাঁড়িয়ে থাকবি, আমার একটা ডেলিভারি আসবে, সেটা রিসিভ করে এখানেই দাঁড়িয়ে থাকবি, আমি এক্ষুনি আসছি। ওয়াল্লা, এই রাইতে আপনি কই যান আপু? ওই সামনে পেস্ট্রি শপ যাব আর আসবো, তুই এখানেই দাঁড়িয়ে থাক। আমিও আপনার লহে আহি। এমন কানা রাইতে একলা যাইবেন আপনি? আমার ডর লাগে। ভয়ের কি হলো, আমি যাব আর আসবো, তুই টের পাওয়ার আগেই চলে আসবো, ট্রাস্ট মি। আর তুই আমার সাথে গেলে আমার পার্সেল কে রিসিভ করবে? কেন, দারোয়ানে করব? জরুরি জিনিস তুই রিসিভ কর। পার্সেল নিয়ে ভুলেও উপরে যাবি না, বলে রাখলাম। এখানেই দাঁড়িয়ে থাকবি আমার না ফিরে আসা পর্যন্ত। যদি উপরে গেছিস তাহলে তোর খবর আছে। রিপার কথায় সামান্য ভয় পায় ময়না, তৎক্ষণাৎ বলে, না না আপু, উপরে যামু না আপনার ছাড়া। আপনি দেরি কইরেন না কইলাম। রিপা আর কিছু বলে না। জলদি জলদি বিল্ডিং থেকে বেরিয়ে বাম দিকের আইল্যান্ড ঘরের সামনের দিকে আগায়।
এই রাস্তার মাথায় তার জন্য অপেক্ষা করছে তার প্রিয় পুরুষ। দ্রুত কদম চালায় সে। রিপাকে দ্রুত বেরিয়ে যেতে দেখে ফেলফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ময়না। এমনিতেই ময়না রিপাকে ভয় টয় পায় না, তবুও তোয়াজ করে চলতেই হয়। সাবা যে ধরনের বদমেজাজি মেয়ে লোক, সেই সাবারই বোন রিপা। যদিও রিপা কখনো বাসার কোনো একটা কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করেনি, কারো গায়ে হাত তুলে তো দূরের কথা, কাউকে খারাপ ভাষায় একটা গাল পর্যন্ত দেয়নি। ময়নার ধারণা রিপা গাল দিতে জানে না, যত সব বস্তির ভাষারও ইংলিশ ভাষার গালাগাল সাবা একাই জানে। তবুও বলা যায় না কবে কখন রাগে মাথায় কি বলে ফেলে, সেই ভয়টুকু পায় ময়না রিপাকে। এছাড়া রিপাকে ময়নার ভীষণ পছন্দ। কাজের মেয়ে হলেও তার ভাবির যত্ন করে রিপা। দ্রুত হাঁটতে নিয়ে বলা যায় রাস্তা ফাঁকা পেয়ে খানিকটা দৌড়েই এসেছে রিপা। লিখনের মুখোমুখি এসে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে বেচারি। এক মুহূর্ত সময় নিয়ে সে নিজেকে ধাতস্থ করত। লিখন তাকিয়ে আছে রিপার মুখের দিকে ভাবলেশীন দৃষ্টি নিয়ে। এই চাহনি দেখে খটকা লাগে রিপার। দৌড়ের কারণে নিঃশ্বাস সামান্য ফুলেছে রিপার, যদিও অনেকটা দৌড়ায়নি সে, তবুও সামান্য দৌড়ালেই নিঃশ্বাস ফুলে উঠতে শুরু করে তার, ছোটবেলা থেকেই। এখন নিজের উপরেই বিরক্ত লাগছে রিপার। কয়েক মুহূর্ত সময় নিয়ে বার কয়েক বড় বড় নিঃশ্বাস নিয়ে ছেড়ে রিপা ঠিকঠাক তাকায় লিখনের দিকে। রাস্তার ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় লিখনের মুখভাব যা দেখতে পাচ্ছে তা দেখেই রিপা বুঝতে পারে কিছু একটা হয়েছে, কিছু একটা ঠিক নেই। লিখন ঠিক নেই। ব্যস্ত সুরে একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় রিপা লিখনের দিকে। কি হয়েছে লিখন? তোমার মুখটা এত বেশি শুকনো লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? কিছু হয়েছে তোমার? এই তোমার তো আজকে আবার হাসপাতালে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? রনক ভাই ঠিক আছে তো? ওনার কি কিছু হয়েছে? আবার কোনো খবর পেয়েছো? এমন চুপ করে আছো কেন লিখন তুমি? প্লিজ জবাব দাও। দেখো আমার খুব অনেক ভয় লাগছে তোমাকে দেখে। কারোর কিছু হয়নি তো? বাসার সবাই ঠিক আছে তো? চারু আর খালার প্রেশারটা ঠিক আছে তো? এই লিখন কোনো জবাব দিচ্ছে না দেখে তাকে ধরে ছাকি দেয় রিপা। তবুও লিখনের মুখে কোনো জবাব নেই, কথা কলোই না তার মুখে। কি বলবে সে রিপাকে? কেন এসেছে সে এত রাতে করে এখানে? লিখন নিজেও জানে এখানে রিপার কিচ্ছু করার নেই। যে মানুষটা পারে তার বোনকে খুঁজে বের করতে, সেই মানুষটাকেই চিত্রলেখা বেঁধে দিয়ে গেছে যেন তাকে খুঁজে বের না করা হয়। রৌনকের বলা কথা এখনো কানে বাজছে লিখনের বাদ্যযন্ত্রের মতো। ও আমাকে ভালোবাসে না। এই ভরসা, বিশ্বাস, ভালোবাসা আমার চাই না, যা ওকে আমার সঙ্গে বেঁধে রাখতে পারে না। আমার ভালোর জন্য চলে গিয়ে থাকলে ওই ভালো আমার চাই না। আমি শুধু ওকে চেয়েছি, ওকে ছাড়া কিচ্ছু চাইনি। ও চায় না আমি ওকে খুঁজে বের করি। যদি ও চাইতো তাহলে আমাকে ইমেলটা পাঠাতো না। ও ভালো করে জানে ও কোথায় আছে, কোন অবস্থায় আছে, কেমন আছে। না জানা পর্যন্ত আমি থামবো না। জমিন ফুঁড়ে হলে ওকে খুঁজে বের করতাম, কিন্তু ও নিজেই চায় না আমি ওকে খুঁজে বের করি। আর সেজন্যই আমাকে ইমেলটা করেছে যেন আমি ওকে না খুঁজি, ওকে ভুলে যাই। ওর জন্য আমাকে ভুলে যাওয়াটা অনেক সহজ। আসলেই কি চিত্রলেখা নিজের ইচ্ছেই হারিয়ে গেল? কিন্তু লিখন জানে এমন কাজ করার মানুষ ওর বোন না। তাহলে কি হলো? কি এমন কারণ যা চিত্রলেখাকে বাধ্য করলো এভাবে হারিয়ে যেতে? অবশ্যই কোনো না কোনো কারণ তো আছেই। কোনো কারণ ছাড়া এভাবে হারিয়ে যাবার মানুষ চিত্রলেখা নয়। ছোটবেলা থেকে যুদ্ধ করে বড় হওয়া মানুষটা যুদ্ধ অংশ না নিয়েই রণে ভঙ্গ দিয়ে দিল। কোথাও না কোথাও রৌনকের অবস্থাটাও বুঝতে পারছে লিখন। চিত্রলেখাকে না খোঁজার পেছনে যে চিত্রলেখারই লিখে পাঠানো আপত্তি কাজ করছে কেবল তা নয়, রৌনকের অভিমানও এখানে একটা বিশাল ভূমিকা পালন করছে। রৌনকের দৃষ্টিতে নিজের বোনের জন্য সেই ভালোবাসা লিখন নিজে দেখেছে। যতটুকু ভালোবাসলে একটা মানুষের উপর আমরা অভিমান করতে পারি, কিন্তু লিখনের ভয় অন্য জায়গায়। এই অভিমান না শেষমেশ তাদের সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সময় মতো অভিমান ভাঙা না হলেও সেই অভিমান জমতে জমতে বিশাল এক অভিমানের পাহাড় হয়ে একদিন সর্বনাশের ডাক দিয়ে ফেলে। রৌনকের অভিমান যদি পাহাড় হয়ে যায় তাহলে চিত্রলেখাকে সত্যি সত্যি খুঁজবে না সে আর কখনো। যদিও রৌনকের মুখে শুনে লিখনের একবারও মনে হয়নি সে মিথ্যা বলছে, বরং তার কথা জানায় সত্যি সত্যি সে মুখ ফিরিয়ে নিয়েছে চিত্রলেখার থেকে। তার জীবন থেকে সত্যি হারিয়ে গেছে তার চন্দ্রলেখা, এই সত্যি সে মেনে নিয়েছে। এই লিখন কথা বলছো না কেন তুমি? আমার ভয় লাগছে জান, প্লিজ কিছু একটা বলো, কথা বলো প্লিজ।
আবারও লিখনকে ধরে ঝাঁকি দেয় রিপা। এবারে আর নিজেকে ধরে রাখতে না পেরে আচমকাই রিপাকে আরো বেশি ভয় পাইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে লিখন। মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে জড়িয়ে ধরার মানুষ লিখন নয়। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে অন্তত এত রাত করে লিখন কখনো আসতো না। সে ভালো করেই জানে এই সময় চাইলেও রিপা বাসা থেকে একা বের হতে পারে না। সর্বোচ্চ রাত 8টা, এরপর বাসা থেকে একা বের হবার অনুমতি নেই ওর। অবশ্য রাত করে একা মেয়ে মানুষ বের হওয়া উচিত নয়, সাবার কথা ভিন্ন। আপন বোন হলেও সাবা আর রিপা সব দিক থেকে ভিন্ন দুজন মানুষ। এত রাত করে লিখনের এখানে আসাটাও তেমন ব্যাপার না, কিন্তু ভয়ঙ্কর কিছু একটা না হয়ে থাকলে লিখন কখনোই মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে জড়িয়ে ধরতো না। যদিও এখন খুব একটা মানুষজন নেই, তবুও রাস্তা তো রাস্তায়। অজানা আতঙ্ক অনুভব করে রিপা। হাত বাড়িয়ে লিখনকে আলতো হাতে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, এই লিখন, কি হয়েছে আমাকে বলো প্লিজ, আমার ভয় লাগছে। আপাকে হয়তো আর কখনো খুঁজে পাবো না আমি। কি যাতা বলছো এসব? খুঁজে পাবা না মানে? লিখনের ভীষণ কান্না পায়, সে কথা বলতে পারে না। কান্নার দমকে নিঃশ্বাস আটকে আসতে চায়, কিন্তু তবুও কাঁদতে পারে না সে, কারণ পুরুষের কাঁদতে মানা। পৃথিবীতে পুরুষের সব করার অনুমতি থাকলেও কান্না করার অনুমতি নেই। এমন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে চেয়েও কান্না করতে পারছে না সে। কোথায় খুঁজবে লিখন তার মায়ের মতো বোনকে? কার কাছে সাহায্য চাইবে? কোনো দিক বিদিক খুঁজে পায় না লিখন। রিপাকে জড়িয়ে ধরা লিখনের হাতের বাঁধন আরো শক্ত করে প্রিয়তমার কাছে জানান দেয় নিজের অসহায়ত্বের, নিজের অক্ষমতার, অপারগতার। আপন মনে নিজের কাজ করতে ব্যস্ত চিত্রলেখা। আশেপাশে বসে থাকা মানুষজনেরা কে কি বলছে সেদিকে খেয়াল নেই তার। অবশ্য প্রয়োজনের বাইরে তেমন একটা কারোর সাথে কথা বলে না সে। শরীরটা আজকাল বড্ড ক্লান্ত লাগে তার, অল্পেই যেন হাঁপিয়ে ওঠে। আগের মতো নড়ে চড়ে শান্তি পায় না, নিজেকে অসাড় লাগে প্রায়শই। কখনো কখনো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে হয় না, কিন্তু উপায় কি না? উঠে জীবন তো অনেক কিছুর জন্য থেমে থাকবে না। ইচ্ছেই হোক বা অনিচ্ছেই তাকেও এই জীবন বয়ে বেড়াতে হবে। আজকাল খুব একটা সোশ্যাল মিডিয়া ঘাটা হয় না তার, ইচ্ছে করেই অনলাইন চায় না সে। চারিদিকে একজনেরই খবরে ছয়লাভ। অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে সে। রৌনকের অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর নিজেকে কিভাবে আটকে রেখেছে তা শুধু সে নিজেই জানে। ফিরে গিয়ে রৌনকের জীবনের সর্বনাশের কারণ হতে চায় না সে। যাকে ভালোবাসে তার জীবনে বিপর্যয়ের কারণ অন্তত চিত্রলেখা হতে চায় না কোনো মতেই। কি ভাবছেন এত মনোযোগ দিয়ে? আচমকা কারো কণ্ঠস্বরে আপন ভাবনাদের দুহাতে ঠেলে সরিয়ে আসে চিত্রলেখা। মুখ তুলে তাকাতেই দেখে ঠিক তার পাশের চেয়ারে বসা সোহান সাহেব। মনোযোগ না থাকায় সোহান কি বলেছে ঠিক ধরতে পারেনি চিত্রলেখা। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, কিছু বললেন? আপনি প্রায় এত মনোযোগ দিয়ে কি ভাবেন বলুন তো? কিছু না। সত্যি কিছু না, নাকি আমাকে বলতে চান না? জবাব দেয় না চিত্রলেখা সোহানের। সোহানও নিজের খেয়াল করে দেখেছে যখনই চিত্রলেখা কোনো বিষয় বা কথা এড়িয়ে যেতে চায় তখনই সে চুপ করে থাকে। তাই ধরতে পেরে এই প্রসঙ্গে আর কথা বাড়ায় না। সে যে বিষয়ে কথা বলছিল সেটাই হলো এবার। আমি বলছিলাম কাল আপনার সঙ্গে আমি বের হব। কেন? স্মিত হেসে সোহান বলে, আপনি আসার আগে তো এই গ্রামগুলো আমার আন্ডারেই ছিল। এখনও অনেক কিছু চেনেন না আপনি। আমি সঙ্গে গেলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি চিনিয়ে বুঝিয়ে দিব না হয় আপনাকে। কথা বাড়ায় না চিত্রলেখা। সম্মতিতে কেবল মাথা ঝাঁকায়। নারী ও শিশুদের নিয়ে কাজ করা একটি এনজিও প্রতিষ্ঠানে কাজ করছে চিত্রলেখা। এই কাজটাও সে করতো না কেবল বেঁচে থাকার দায়ে করা। সোহান সাহেব এখনো পাশের চেয়ারটায় বসে আছে, হয়তো আরো কিছু বলতে চান, যে সেটা আন্দাজ করতে পেরে চিত্রলেখা নিজেই জিজ্ঞেস করে, আর কিছু বলবেন? আপনি বাড়ি যাবেন না? যাব। সামান্য ইতস্তত করে ঘাড় ঘষে সোহান, তারপর বলে, চলুন না হয় একসাথেই যাই, আপনাকে পৌঁছে দিব। এর প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। কষ্টের তো কিছু নেই, একই পথে যেতে হবে দুজনকে। দুজনের পথ যেহেতু এক, তাহলে অহেতুক আলাদা যাওয়ার কি দরকার? গন্তব্য তো একই। আমাদের গন্তব্য এক নয়, কখনো এক হবেও না। মানি একই পথ দিয়ে যেতে হয়, তবুও না তো আমাদের পথ এক, আর না তো গন্তব্য।
আপনি এত কঠিনভাবে দেখছেন কেন? একজন ভালো বন্ধু হিসাবে, কলিগ হিসাবে কি আমি আপনাকে পৌঁছে দিতে পারি না? কিন্তু আমরা বন্ধু নই। আমি তো আপনার বন্ধু হতে চাই, আপনি সেটা সুযোগ দিচ্ছেন না। আমি যত চেষ্টা করছি আপনি তত আমাকে দূরে দূরে করছেন। এত কিসের আপত্তি? জবাব দেয় না চিত্রলেখা। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে পেছনে ফেলে এসেছে সে। নতুন করে কাউকে চাই না তার। তবু জীবন চলার পথে কারো না কারো সঙ্গ আমাদের প্রয়োজন হয়ই, অন্তত একজন ভালো বন্ধুর। এনজিও থেকে চিত্রলেখার বাড়ি হাঁটা পথে মাত্র 20 মিনিট, তাই হেঁটেই যাওয়া আসা করে সে। যদিও সোহান বাইক নিয়ে যাওয়া আসা করে, তার বাড়ি প্রায় ঘন্টার পথ। শহরের দিকে থাকে সে। চিত্রলেখা চাইলেই শহরের দিকে থাকতে পারত, কিন্তু ইচ্ছে করেই মফস্বল এই শহরের মেইন শহর এলাকা থেকে খানিকটা ভেতরে গ্রাম সাইডে থাকে সে। গ্রামের নির্জন নিঃসঙ্গতাকেই আপন করে নিয়েছে সে। একটা বাসা চিত্রলেখার একার জন্যে যথেষ্ট। পাকা দেয়াল করা প্রাচীরের ভেতর একটা ঘরের বাসা। বাইরের বারান্দায় রান্নাঘরের সেট আপ চিত্রলেখা নিজেই করে নিয়েছে। অন্য পাশে বাথরুম, এক পাশে খানিকটা খালি জায়গা আছে, সেখানে কিছু গাছগাছালি লাগিয়ে নিয়েছে। অবসরে গাছের যত্ন করে সময় কাটে তার। আজকাল সময় যেন কাটতেই চায় না। একদিনের 24টা ঘন্টাকে 24 শতাব্দীর মতো দীর্ঘ মনে হয়। এক একটা দিন কাটে এক যুগের মতো। অবচেতন মনে যেন এই দীর্ঘ জীবনের সমাপ্তির অপেক্ষায় আছে সে। চিত্রলেখা ও সোহান এসে ওর বাড়ির সামনে দাঁড়ালে প্রথম দুজনেই খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়। নীরবতা ভেঙে সোহানই বলে, আসি। মুখে কিছু বলে না চিত্রলেখা, কেবল সম্মতিতে মাথা ঝাঁকালো। আসি বলেও দাঁড়ায় না সোহান। খানিকক্ষণ দোনোমনো করে মনের কথা মুখে নিয়েই আসে সোহান। একটা হাত সামনের দিকে মেলে দিয়ে বলে, আমরা তো ভালো বন্ধু হতেই পারি, তাই না? চিত্রলেখা সোহানের হাতের দিকে তাকিয়ে থাকে। তাকে তাকিয়ে থাকতে দেখে সোহান আরো বলে, খুব বেশি কিছু চেয়ে ফেলেছি বলে মনে হয় না। এবারে মুখ তুলে সোহানের মুখের দিকে তাকিয়ে চিত্রলেখা বলে, হুট করেই তো বন্ধু হওয়া যায় না। যে কোনো সম্পর্কের জন্য প্রয়োজন হয় সময়। আর বেশি দিন হয়নি আমাদের পরিচয় হয়েছে, আমি এখানে এসেছি। তা ঠিক বেশি দিন হয়নি, তবে আমরা চেষ্টা তো করতেই পারি। বন্ধুত্ব শুরু তো হতেই পারে। চিত্রলেখা বুঝতে পারে সোহান নাছোড়বান্দা ধরনের মানুষ, এত সহজে তার পিছু ছাড়বে না। বন্ধু হবে মানে হয়েই ছাড়বে। এমনকি এনজিওর অনেকের কাছে এর মধ্যে শোনা হয়ে গেছে তার, সোহান যদি বলে কিছু একটা সে করবে, তাহলে সেটা করেই ছাড়বে। চিত্রলেখার মুখে হাসি নেই। সোহানের বাড়ি দেয় হাতে হাত রেখে সে। সোহানের বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখে সে। তালতে ভাবে হ্যান্ডশেক করে চিত্রলেখার হাতটা ছাড়ে সোহান। চিত্রলেখার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে, সামান্য হাসলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে বলে মনে হয় না। তবুও হাসি পায় না চিত্রলেখা। আজকাল যেন হাসতে হাসতে ভুলে গেছে সে নিজের ভালো থাকার হাসির কারণ। যে হাসির যত্ন করে তাকে ফেলেই চলে এসেছে, সে এরপর আর হাসি আসবে কিভাবে? আজ আসছি, কাল দেখা হবে। সম্মতিতে মাথা ঝাঁকিয়ে পেছন ঘুরে কালো লোহার গেটটাই লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে চিত্রলেখা। চিত্রলেখা দৃষ্টির আড়ালে চলে গেলেও কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে সোহান। অদ্ভুতভাবে চিত্রলেখা নামক এই নারী ভীষণ রকম দৃষ্টি কেড়েছে তার। 32 বছরের জীবনে কখনো কোনো নারীকে খুব একটা ভালো লাগেনি তার। আচমকায় চিত্রলেখাকে, দেশের বিভিন্ন শহরে এদের শাখা আছে। এই গ্রাম সোহানের ভরসাতেই বছরখানেক আগে নতুন করে শাখা খোলা হয়েছে। এর সম্পূর্ণ দায়িত্ব সোহানের উপরেই, যদিও এই শাখাটা এখনো ছোট। এনজিওর কাজ পুরোপুরি জমে গেলে পরে কাউকে দায়িত্ব দিবে, হয়তো সোহান শহরে ফিরে যাবে। কিন্তু এই মুহূর্তে সেটা আর ভাবছে না সে। আপাতত সে এখানেই থাকতে চায়। যতখানি এনজিওর জন্য তার চাইতে বেশি চিত্রলেখার জন্য। চিত্রলেখাকে চিনতে জানতে চায় সে, বন্ধুর কেবল বাহানা। সে জানতে চায় কে এই নারী, সবসময় নিজের মধ্যে থাকা মানুষটার আসল পরিচয় কি। খানিকক্ষণ চিত্রলেখার বাড়ির কাছে হাঁটা ধরে সোহান। চিত্রলেখা তার বাইকে উঠতে রাজি হয়নি, তাই বাধ্য হয়ে বাইকটা এনজিওর অফিস বাড়িতে রেখে এসেছে। ফিরে গিয়ে ওটা নিয়ে বাড়ি ফিরবে সে।
3 সপ্তাহ পেরিয়ে গেছে চিত্রলেখার চলে যাবার, এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ওর। মেয়ে যাওয়ার খবর পাবার পর যে বিছানায় পড়েছেন নার্গিস বেগম এখনো বিছানা ছেড়ে উঠতে পারেননি। ওনার বিশ্বাস যে কোনো সময়ে চিত্রলেখা ফিরে এসে নীল রঙের লোহার গেটটার বাড়ি দিবে। থালার মাথার কাছেই বসে আছে চারু। কয়েক সপ্তাহের নাওয়া খাওয়ার অনিয়মে চোখের নিচে কালি পড়ে গেছে, গাল ভেঙে গেছে খানিকটা। যে মানুষটা এদের সবার প্রাণ, আচমকা সেই মানুষটা হারিয়ে গেলে কেমন লাগে? মানুষ মরে গেলেও হয়তো এতখানি কষ্ট হয় না, নাকি এমনই কষ্ট হয় বা এর চাইতে বেশি? জানা নেই চারুর, লিখন বা চয়নের। বাবা মা যখন মারা যায় তখন 3 জনের একজনও জানে না মৃত্যু জিনিসটা আসলে কি। আপন কেউ মরে গেলে বুকের ভিতর কেবল অনুভূতি হয়, সেটা বোঝার বয়স এদের 3 জনের একজনেরও হয়েছিল না তখন। তবে আপন কারো মৃত্যুতে যদি বুকের ভিতরটা হাহাকার করে, তাহলে এই মুহূর্তে ওদের 3 ভাই বোনের বুকের ভিতর একই রকম অনুভব হচ্ছে। তবে ওদের মনে হয় কেউ মরে গেলেও এতখানি কষ্ট ওর লাগবে না। বড় বোনের আচমকা হারিয়ে যাওয়ার ঠিক যতখানি কষ্ট হচ্ছে ওদের বুকের ভেতর, অপেক্ষায় অপেক্ষায় বারবার ধৈর্যচ্যুত ঘটছে। কখনো কখনো আচমকায় চিৎকার করতে মন চাইছে, কখনো বা ভাঙচুর করতে মন চায়, কিন্তু ওরা জানে এসব করে কোনো লাভ হবে না, এসবে বোন ফিরবে না। কবে ফিরবে মানুষটা? আর যেন ধৈর্যে কুলোয় না। কেউ যদি এনে দিত একবার। আচমকা কারো উপস্থিতিতে মুখ তুলে তাকায় চারু। লিখনের রুমে প্রবেশ করতে দেখে চোখ উজ্জ্বল হয়ে যায়। বাইরে থেকে এসেছে লিখন। প্রায় প্রতিদিনই একবার হাসপাতালে যায় সে। আজও হয়তো গিয়েছিল, ব্যতিক্রম হওয়ার কথা নয়। চারুর প্রায় মন বলে রৌনক ফিরে এলেই চিত্রলেখাও ফিরে আসবে, কিন্তু কতদিনে ফিরবে রৌনকের জ্ঞান নেই, বলতে পারো না। একজন মানুষের উপর কতগুলো মানুষের আশা ভরসা, এসব আশা আকাঙ্ক্ষা কি নিমেষেই ধুলোয় মিলিয়ে যাবে? চিত্রলেখাকে ফিরবে না ভাবনায় আচ্ছন্ন চারুকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে ততক্ষণে বোনের কাছাকাছি এগিয়ে এসেছে। খালার শরীর এখন কেমন রে? ভাইয়ের কথায় সঙ্গতিক হয় চারু। লিখনের প্রশ্নের জবাব দেয় না চারু। এগিয়ে এসে চারুর মুখোমুখি বসে সে। আলতোভাবে খালার মাথায় সামান্য হাত বুলায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।